সেমিস্টার 3 C5 আরাকান রাজসভার সাহিত্য আজকের পাঠ্য বিষয় আলোচনা করছি। আরাকান রাজসভার একটি কথা ইসলাম ধর্মের মধ্যেই ছিল, সেটি হলো কানান্না শো উন্মাতান ওয়াহেদাতান। এর অর্থ হলো সমগ্র মানব মণ্ডলী এক জাতি। এই এক জাতির আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের সমগ্র মানব সমাজের মধ্যে ন্যায় ও সততা এবং কল্যাণবোধের উদ্বোধন করা ছিল তার একমাত্র উদ্দেশ্য। একই সমাজের একই বিশ্বাসের ভিত্তিভূমিতে সমস্ত মানুষকে যুক্ত করাই ছিল এই ধর্মের প্রধান লক্ষ্য, অর্থাৎ এটা হলো ইসলামের একেশ্বরবাদ। কিন্তু ধর্মকলহের ফলে বাংলাদেশের মুসলমান সমাজের মধ্যে ওই বিশ্বাস ও আদর্শের লক্ষ্য বিচ্যুতি হয়ে গেল। তবে ধীরে ধীরে শাসন কার্যে স্থিতিশীলতা এলে অবস্থার অনেকটা পরিবর্তন ঘটল। মুসলমান শাসকগণ এই দেশকে দারুল হার্ব বা শত্রুর দেশ বলে ভাবার পরিবর্তে রাজনৈতিক তথা শাসনতান্ত্রিক প্রয়োজনেই বাংলা তথা দেশীয় ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী হয়ে পড়লেন। এমনকি বাংলাদেশের সুদূর সীমান্তে আরাকান চট্টগ্রামের শাসকেরাও অনেকেই বাংলা ভাষায় সাহিত্য রচনার জন্য কবিদের নির্দেশ দিলেন এবং তাদের পৃষ্ঠপোষকতা করতে লাগলেন। এর ফলে রোশাং রাজসভাকে কেন্দ্র করে গড়ে উঠল এক বিচিত্র ও অভিনব সাহিত্যের আসর। এর আগে অনেকটা পূর্ব সময় থেকে, মানে বহুদিন পূর্ব থেকেই চট্টগ্রাম বন্দরে আরব দেশীয় মুসলমান বণিকদের যাতায়াত ছিল। ফলে বাংলাদেশে মুসলমানদের আসার আগেই সমুদ্রের উপকূলে অবস্থিত চট্টগ্রামে আরবীয় মুসলমানদের উপনিবেশ গড়ে উঠেছিল। তাদের অনেকেই বাংলা ভাষার প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। ব্রহ্মদেশের নিম্নভাগের সংলগ্নবর্তী অঞ্চল আরাকান বা রোশাং চট্টগ্রামের সন্নিহিত অঞ্চল বলে সেখানেও তাদের প্রভাব পড়েছিল। নিজের প্রতিভার গুণে কোনো কোনো মুসলমান রাজসভার আমাত্য, সেনাপতি ইত্যাদি পদে তারা আসীন হয়েছিলেন। তারা বাংলা ভাষার ও সাহিত্যের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। এই আমাত্য সেনাপতিদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উৎসাহ প্রদানের ফলে মুসলমান কবিরা বাংলা ভাষায় কাব্য রচনায় এগিয়ে এসেছিলেন। এদের রচিত কাব্য বাংলা সাহিত্যে এক পৃথক নতুন ধারার সূচনা করেছিল। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে দেবদেবীর কাহিনী ছিল প্রধান, মানুষের কথা ছিল গৌণ। আরাকান রাজসভার মুসলমান কবিরাই প্রথমে মধ্যযুগের দেব মাহাত্ম্যপূর্ণ কাব্য রচনার যে গতানুগতিকতা সেটাকে পরিবর্তন করে দেন। রক্তমাংসের মানুষের রোমান্টিক প্রেমগাথা রচনা করলেন তাঁরা। এখানে এর ধর্মনিরপেক্ষ আবেদন লক্ষণীয়। এই সাহিত্য আদর্শের প্রধান দুই কবি ছিলেন দৌলত কাজী এবং সৈয়দ আলাওল। আমরা আজকের সৈয়দ আলাওল নামক কবির কাব্য সম্পর্কে একটু আলোচনা করব। চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুরে কবি দৌলত কাজীর জন্ম। তার পিতৃপুরুষ ছিলেন হিন্দু, সম্ভবত কবি ধর্মে ছিলেন সুফি মতাবলম্বী। বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন মোহাম্মদ চিশতির অনুগামী।
খুব কম বয়সেই তিনি নানা বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। আপন কবিত্ব শক্তির প্রকাশ এবং যশ লাভের জন্য তিনি আরাকান রাজসভায় এসে উপস্থিত হন। সেনাপতি আশরাফ খাঁ তাকে অভিনন্দিত করেন এবং এরপর আর কবির বিশেষ জীবন কাহিনী বিশেষ আমরা জানতে পারি না। গোহারি ভাষায় রচিত কাব্য বাঙালি বুঝতে পারবে না। আরাকান রাজ শ্রী সুধর্মের সমর সচিব আশরাফ খাঁ কবিকে বাংলা ভাষায় কাব্য রচনার কথা বলেন। দেশি ভাষে কহতারে পাঞ্চালির ছন্দে, সকলে শুনিয়া যেন বুঝয় আনন্দে। তারই প্রেরণায় এবং পৃষ্ঠপোষকতায় কবি 1621 থেকে 1638 খ্রিস্টাব্দের মধ্যে লোর চন্দ্রানী বা সতী ময়নাবতী, এটি একটি অসম্পূর্ণ কাব্যগ্রন্থ নামে কাব্যগ্রন্থ রচনা করেন। কাব্যটির 3 ভাগের মধ্যে 2 ভাগ লেখা হয়েছিল, মানে কবি দৌলত কাজী লিখেছিলেন। গ্রন্থটির উৎস উপাদান হল মিয়া সাধনের গুজরাটি গোহারি ঠেট ভাষায় লেখা মৈনাকোশত। 14 শতকে মোল্লা দাউদের লেখা চন্দায়ন কাব্য এবং লোরক চন্দ্রানী লোকগাথা। এই গ্রন্থ পরে কবি আলাওল আরাকান রাজ সান্দ সুধর্মা অর্থাৎ চন্দ্র সুধর্মার প্রধানমন্ত্রী সোলেমানের নির্দেশে 1659 খ্রিস্টাব্দে কাব্যের বাকি অংশ লিখে শেষ করেন। নায়ক লোরক এবং নায়িকা চন্দ্রানী থেকেই এ কাব্যের নাম লোর চন্দ্রানী হয়েছিল। এ কাব্যটি 2টি অংশে বিভক্ত। প্রথম অংশে ময়নামতির স্বামী লোরক এক যোগীর নির্দেশে গোহারি দেশের রাজকন্যা চন্দ্রানীকে বিবাহের উদ্দেশ্যে সে দেশে যাত্রা করেন। চন্দ্রানী বিবাহিত হলেও লোরকের সঙ্গে তার প্রণয় ঘটে। সেজন্য চন্দ্রানীর নপুংসক স্বামীর সঙ্গে লোরকের যুদ্ধ হয়। সেই যুদ্ধে চন্দ্রানীর স্বামী বামনবীরের মৃত্যু হলে উভয়ের বিবাহ হয়েছিল। দ্বিতীয় অংশে আছে ময়নামতির কাহিনী। স্বামী লোরকের অনুপস্থিতিতে ময়নামতি নানা প্রলোভন উপেক্ষা করে স্বামীর প্রতীক্ষা করেন। অবশেষে একদিন লোরক চন্দ্রানীর কাছে ফিরে এলে কাব্যটির উপসংহার ঘটে। স্বামীহীনা ময়নামতির মর্মবেদনা কবি অসাধারণ নৈপুণ্যে প্রকাশ করেছেন। ছন্দ জ্ঞান অলঙ্কার শাস্ত্রে কবির শক্তিমত্তা কাব্যের সর্বত্রই প্রকাশিত। সর্বোপরি বলা যেতে পারে দৌলত কাজীর গ্রন্থে উজ্জ্বল হয়ে উঠেছে মানব প্রেমের বিষয়টি। তিনি লিখছেন, নর সে পরম জান তন্ত্রমন্ত্র জ্ঞান, নর সে পরম দেব, নর সে ঈশ্বর, নর বিনে ভেদ নাহি ঠাকুর কিঙ্কর। আবার বলছি, নর সে পরম জানো তন্ত্রমন্ত্র জ্ঞান, নর সে পরম দেব, নর সে ঈশ্বর, নর বিনে ভেদ নাহি ঠাকুর কিঙ্কর। দৌলত কাজীর কল্যাণে নিছক মানুষ এসে বাংলা কাব্যের প্রধান ভূমিকায় আত্মপ্রকাশ করল। অর্থাৎ মধ্যযুগের কাব্যধারায় যে দেববাদ বা দেবদেবীর প্রাধান্য, সেই প্রাধান্য ধীরে ধীরে সরতে শুরু করলো এখান থেকেই। দৌলত কাজী প্রথম এই কাব্যের যে গতানুগতিকতা সেটা ভঙ্গ করে তিনি মানুষের কাহিনী রচনায় মনোনিবেশ করেছিলেন। বস্তুত দৌলত কাজীর এই মানুষ বিষয়ক উক্তির সঙ্গে চৈতন্য চরিতামৃত গ্রন্থের মানুষ বিষয়ক বক্তব্যের পার্থক্য প্রচুর। প্রকৃতপক্ষে চৈতন্যবাদ মানুষের উত্তরণ ঘটেছিল চৈতন্যবাদে মানুষের উত্তরণ ঘটেছিল স্বর্গ গঙ্গার পথে, আর
সপ্তদশ শতাব্দীতে তার অবরোহণ ঘটেছে ভগবতীর গভীরে। অর্থাৎ যে চৈতন্যদেব যে ধর্মের কথা বললেন সেখানে আধ্যাত্মবাদ অর্থাৎ স্বর্গগঙ্গার পথে মানুষের যে যাতায়াত, সেখানে কৃষ্ণ সাধনা চৈতন্যদেবকে সামনে রেখে সেটা আধ্যাত্মিক ব্যাপার ছিল। আর মানুষ তার জীবন একটাই, নিজের জীবনকে সে নিজের মতো করে সাজাতে চায়, নিজের জীবনকে উপভোগ করতে চায়। সেই কথাই যেন বললেন দৌলত কাজী। দৌলত কাজীর কবিতায় অনেক সময় বৈষ্ণব কবিরা বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস প্রমুখের যে কাব্যকৌশল অর্থাৎ বাগরীতি ও শব্দচর্চা, এই যে কাব্যকৌশল মিশে গেছে। যেমন এ প্রসঙ্গে একটা স্মরণযোগ্য উদ্ধৃতি আমরা উদ্ধার করতে পারি। মালিনী কি কহব বেদন ওর, লোর বিনে বামহি বিধি ভেলো মোর।